ঘড়ির কাঁটা রাত 12:35-এ নিস্তব্ধ রজনী। তালার মতো মস্ত বড় চাঁদ আকাশে জল করছে, অসংখ্য তারার মেলা। অদূরে ল্যাম্পপোস্টের আলোয় দেখা মিলছে দু একটা কুকুরের উপস্থিতি। ব্যালকনিতে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে নীলা। তার মনটা ভীষণ খারাপ। আজ 3 দিন হলো আয়ান বাড়িতে নেই। খুব মনে পড়ছে আয়ানকে, কিন্তু কেন তার জন্য মন এত ছটপট করছে বুঝে আসছে না নীলার। এটা তো প্রথম নয় যে আয়ান বাড়ির বাইরে আছে। এর আগেও আয়ান ব্যবসায়িক কাজে বিভিন্ন শহরে গিয়েছে, সপ্তাহের পর সপ্তাহ যেখানে সেখানে থেকেছে। তবে কি সে আয়ানের প্রতি দুর্বল হয়ে পড়ছে? হচকালো নীলা এসব কি ভাবছে সে? এটা কখনো হওয়ার নয়, আর না এটা শুভনীয়। আয়ান তার ভাইয়ের মতো। নীলার অগোছালো চিন্তা ভাবনায় ব্যাঘাত ঘটে কারো উপস্থিতিতে। দরজায় নক করছে কেউ। কে হতে পারে এত রাতে? নীলা ব্যস্ত হাতে দরজার নব ঘোরালো, কিন্তু দরজার পাশে আরাফকে দেখে কিছুটা ভরকালো। এত রাতে আরাফ এখানে কেন? নীলার জিজ্ঞাসু চাহনিতে আরাফ নড়ে চড়ে দাঁড়ালো। সে জানে এত রাতে এভাবে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের কাছে আসাটা অবাঞ্ছিত, কিন্তু তবুও সে এসেছে। তবে নীলাকে এত রাতে জাগ্রত পাবে সেটা ভাবেনি। তার খুব ইচ্ছে করছিল নীলার সাথে দেখা করতে, কথা বলতে। সে অবধি আর থাকতে না পেরে এসেছে নীলার দরজায়। ইতস্তত করে বলল, আসলে নীল, ঘুম আসছিল না, তাই ভাবলাম তুই জেগে আছিস কিনা দেখি, কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। তোকে কি বিরক্ত করলাম? আমি জেগেই ছিলাম ভাইয়া, সমস্যা নেই, তুমি দাঁড়াও, আমি আসছি। ঘর থেকে নিজের ফোন হাতে নিয়ে আরাফের সাথে ছাদের দিকে পা বাড়ালো নীলা। রাত 3:17। রিসর্টের বাগানে বসে কার্ড খেলছে আয়ান, রাতুল, মাহিম। কারো চোখে ঘুম নেই। তারা খুব উপভোগ করছে তাদের এই ভ্রমণ। খেলায় এগিয়ে আছে আয়ান, তার সাথে টক্কর দিয়ে পেরে উঠছে না কেউ। রাতুল খুব নিরাশ হলো। আফসোস করে বলল, শালার জীবন কোনো কাজের না। না পারছি তোকে টপকে উইন হতে, আর না পারছি জীবনে একটা প্রেম করতে। এই জীবনের যন্ত্রণা আর সহে না। মাহিম অট্ট হাসিতে পেটে পড়ল রাতুলের কথায়। সে মজা পেয়েছে খুব, পাওয়ারই কথা। যেই রাতুল সুন্দর মেয়ে দেখলেই লাইন মারে, তাদের সাথে প্রেম করে, আবার অনায়াসেই ব্রেকআপ করে, সে কিনা বলছে জীবনে প্রেম হলো না। ভালো হয়ে যা মাসুদ, ভালো হতে পয়সা লাগে না। মাহিনের কথায় রাতুল ভাব নিয়ে বসল। তেজের সাথে বলল, তোর কি আমাকে খারাপ মনে হয়? আমার মতো ইনোসেন্ট পোলা এই এলাকায় আর 2টা পাবি তুই? কলার মোচা 1 পিসই হয়। আয়ানের তীক্ষ্ণ খুঁচায় রাতুল এবার রেগে গেল। মেকি রাগ দেখিয়ে বলল, আয়ান, তুইও আমাকে অপবাদ দিলি? আয়ান কানে তুলল না রাতুলের কথা। ও এবার মেয়েদের মতো ন্যাকামি করবে তা সে জানে, তাই চুপ থাকল। আয়ানকে চুপ থাকতে দেখে রাতুল এবার দুষ্টু হাসল। আয়ানকে শুনিয়ে বলল, ভাবছি একটা প্রেম করব। মেয়ে আমার পছন্দ করা, এবার শুধু মেয়েকে পটাতে পারলেই হলো। চৌধুরী বাড়ির মেয়েটা আছে না, কি যেন নাম, লাল সবুজ নীল, সে যেন কার দিল। আয়ান দাঁতে দাঁত পিষে বলল, তোর চোখ আমি তুলে নেব হারামি, আমার কলিজায় হাত দিবি না। তোর মুখে যেন আমি ওর নামটাও না শুনি। হাসিতে ফেটে পড়ল রাতুল। তার তীরটা জায়গা মতো লেগেছে। মাথার ওপর তীব্র রোদের প্রখরতা ছাড়িয়ে দেখা যাচ্ছে মেঘের আনাগোনা। বর্ষার ঋতু, যখন তখন বৃষ্টি নামতে পারে। কলেজের গেটে দাঁড়িয়ে আছে নীলা ও তার 3 প্রাণপ্রিয় বান্ধবী। অপেক্ষায় আছে বারিক চাচার। আজ তারা সবাই একসাথে শপিংয়ে যাবে। শপিং বলতে আহামরি তেমন কিছুই না, নিত্য প্রয়োজনীয় টুকটাক ছোট ছোট কিছু জিনিস কিনবে ওরা। যে কোনো সময় যে বৃষ্টির আবির্ভাব ঘটবে আর তাতে তাদের অসুবিধা হবে, এসব কারো মাথায় নেই। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে 7 মিনিটের মাথায় এসে হাজির হলেন বারিক চাচা। জানালেন রাস্তায় সামান্য জ্যাম ছিল, তাই একটু দেরি হয়েছে। সিটি সেন্টার শপিং মলে ঢুকেছে 4 বান্ধবী। বারিক চাচা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন মলের সামনে। মলের দক্ষিণ পাশের প্রথম দোকানটাতেই ঢুকল ওরা। মারিয়া কিনল তার জন্য জুতা ও একটি হাত ব্যাগ। তারপর তারা গেল পাশের গলির পরের দোকানটায়। সেখান থেকে বিভিন্ন ধরনের কসমেটিক্স ক্রয় করল সবাই। বেরিয়ে আসবে তখন নীলার চোখ পড়ল শাড়ির দোকানে। কালো রঙের এক জামদানি শাড়ি খুব পছন্দ হয়েছে ওর। যদিও সে শাড়ি পরতে পারে না বা পরে না, তবুও তার ইচ্ছে হলো এটা নিতে। শাড়িটা তার ভীষণ পছন্দ হয়েছে। নীলা তার হাতের শাড়িটা নেড়েচেড়ে দেখছে, তখন হঠাৎ চোখ পড়ল তাদের বিপরীত পাশে সিঁড়ির দিকে। কেউ দাঁড়িয়ে আছে ওখানে, সাথে 2 জন দেহরক্ষী তার পাশে।
শক্তপোক্ত শরীরের এক আকর্ষণীয় পুরুষ, শরীরে আটসাট হয়ে আছে মেরুন রঙা শার্ট। এই মলের দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকেই হয়তো লোকগুলো নেমেছে, কিন্তু এখানে দাঁড়িয়ে আছে কেন? নীলা তাকিয়েই চোখ ফিরিয়ে নিল, তার কেন যেন মনে হলো লোকটা তাদেরকেই দেখছে। রোদ চশমার আড়ালের চাউনিটা নীলা ঠিকভাবে টাহর করতে পারল না। দৃষ্ট গল্পটি ভালো লাগলে অবশ্যই রেসপন্স করবেন, চুপি চুপি পড়ে চলে যাবেন না। আপনাদের একটি মন্তব্য আমার লেখনীর আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দেয়। সারা রাত আকাশের বুক চিরে ঝরা মুষলধারে বৃষ্টির পর এখন বেলা ঘনিয়ে সূর্যের দেখা মিলেছে। পূর্ব আকাশে লাল আলোর ঝলকানি, শুনশান পরিবেশ। বেলা তখন ৮:৪৫ ঘরে। তাড়াহুড়ো করে নিচে নামছে আয়ান। আজ 2 দিন হলো সে বাড়ি ফিরেছে। ব্যস্ত পায়ে সিঁড়ি দুয়ে নামতে নামতে হাঁক ছাড়ল আরাফের উদ্দেশ্যে। আয়ানের ডাকে হাজির হয়েছে আরাফ। ড্রয়িং রুমের বাম পাশের সোফায় বসে আয়ান, তার জরুরি তাগিদে বাবা চাচা সকলেই হাজির হয়েছেন এখানে। আয়ান কোনো ভনিতা ছাড়াই আরাফকে বলল, বস এখানে, তোর সাথে আমার কথা আছে। আরাফ বসল আয়ানের বিপরীতমুখ সিঙ্গেল সোফায়। তার পাশের সোফায় বসে আছেন ফজল চৌধুরী, আয়ানের পাশে ফয়সাল ও ফারুক চৌধুরী। আয়ান এবার সবাইকে বলল, তোমাদের আমি একটি জরুরি কথা বলার জন্য ডেকেছি বাবা। আমি চাই আরাফ কাল থেকে আমাদের ব্যবসায় জয়েন করুক। তার পার্সোনাল লাইফ থাকতেই পারে, আমি তাতে ইন্টারফেয়ার করব না, কিন্তু আমি অনেক ভেবে দেখেছি আরাফ যদি এখন থেকে শুরু না করে পরে তাকে হিমশিম খেতে হবে। তাছাড়া আমিও সব সময় থাকব না যে আমাকেই সব সামলে নিতে হবে, তাই আরাফের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার মুখ খুললেন ফজল চৌধুরী। আয়ানকে বললেন, আরাফ তো এখন জয়েন করতে চায় না আয়ান, সে তো সেদিন তোমার সামনেই বলেছে কথাগুলো। কিছু করার নেই চাচ্ছু, এনজয় করার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু তার আগে নিজেকে যোগ্য স্থানে দাঁড় করানো উচিত। আশা করছি তুই বুঝতে পেরেছিস আরাফ। আয়ানের কথার প্রেক্ষিতে আর কেউ কোনো উত্তর করল না। কিছুক্ষণ নীরবতার পর আরাফ আয়ানের প্রস্তাব গ্রহণ করে জানালো সে অফিস জয়েন করছে। তাহলে এই কথাই রইল, কাল থেকে তুই অফিস যাবি। আর বাবা চাচা, আমি কাল কিছু কাজে ঢাকা যাচ্ছি, ফিরতে 2 দিন সময় লাগবে। আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে, যেহেতু আমি আমার কাজ সম্পন্ন করেই তবে যাচ্ছি। আয়ানের কথার পরপরই আয়ানকে প্রশ্নবিদ্ধ করলেন ফয়সাল চৌধুরী, কিছুদিন পর পর তুমি কোথায় যাও আয়ান? আবার কখনো কখনো তো অফিস রেখেও উদাও হয়ে যাও, এর কারণ কি? সাথে করে আবার রাফিনটাকেও নিয়ে যাও কেন? আয়ান এবার তাকালো বাবার দিকে, নরম গলায় বলল, সবারই ব্যক্তিগত একটি জীবন আছে বাবা, কারোর স্বপ্ন, কারোর লক্ষ্য, কারো প্রয়োজনীয়, কিন্তু দিন শেষে সবাই নিজেকে নিজের মতনই গড়ে তুলতে চায়। এই বিষয়টি আমার একান্তই ব্যক্তিগত বাবা, তাই তোমাকে কোনো উত্তর দিতে পারছি না, আসছি। নিজের কথা শেষ করে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই সদর দরজা দিয়ে বেরিয়ে গেল আয়ান। রান্নাঘর থেকে ডাইনিংয়ে খাবার আনছিলেন রাকিবা চৌধুরী। আয়ানকে চলে যেতে দেখে পিছু ডাকলেন, কিন্তু তাকে উপেক্ষা করেই চলে যায় আয়ান। হতাশার শ্বাস ফেললেন ফয়সাল চৌধুরী। তার এই ছেলেটা যেন কেমন অদ্ভুত ধরনের, কারো কথা শুনে না, কাউকে পরোয়া করে না, সর্বদা নিজের গম্ভীরতা বজায় রাখে। ছেলেটা কি আসলেই তার, নাকি হসপিটালে কারোর সাথে অদলবদল হলো? তিনি তো এমন নয়। আয়ান লুকিয়ে বিয়ে টিয়ে করে নিল নাকি ভাই? ফারুক চৌধুরীর কথায় তড়াক করে চোখ তুলে তাকালো ফয়সাল চৌধুরী। তার মতো এখানে থাকা প্রত্যেকেই তাকিয়ে আছে ফারুক চৌধুরীর দিকে। সবার চাউনি দেখে তিনি কিছুটা অপ্রস্তুত হলেন। আমতা আমতা করে বললেন, না মানে আমার মনে হলো তাই বললাম আর কি, এছাড়া তো আর কিছু খুঁজে পাচ্ছি না। দীর্ঘ শ্বাস ফেললেন ফয়সাল চৌধুরী, মাথাটা সোফায় এলিয়ে দিতে দিতে বললেন, তাহলে তো খুব ভালোই হতো ফারুক, আমি খুব খুশি হতাম, কিন্তু এটি একেবারেই অসম্ভব। ঠিকই তো বলেছেন বড় ভাই, যেই ছেলে বিয়ের কথা শুনলে পালাই পালাই করে, সে নাকি লুকিয়ে বিয়ে করে নিবি? তোমার মাথাটা কি গেছে ছোট ভাই? কি নিয়ে কথা হচ্ছে এখানে? আমি কি জয়েন করতে পারি? নীলার কথায় সবাই ঘুরে তাকালো সিঁড়ির দিকে। সেখানে দাঁড়িয়ে আছে নীলা, কলেজের জন্য একেবারে পরিপাটি হয়ে নেমেছে সে। আরে আমার মা যে, আয় তো এদিকে, তোর জন্যই বসে আছি আমরা। নীলা এগিয়ে গেল তাদের কাছে। ফয়সাল চৌধুরী তার পাশে জায়গা খালি করে বসালেন নীলাকে। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, পড়ালেখা কেমন চলছে মা? নীলা ঝটপট উত্তর করল, হ্যাঁ চাচ্চু, খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। ফজল জিজ্ঞাসা করলেন, তোমার কলেজে যেতে আসতে অসুবিধে হয় না তো আম্মু? বাড়ি ঠিকমতো যাওয়া আসে করে তো? নীলা প্রাণবন্ত হেসে উত্তর দিল, হ্যাঁ চাচ্চু, উনি ঠিক মতোই আসা যাওয়া করেন, কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হলে আমাদের বলিস, তাছাড়া আয়ান তো আছেই। বাবার কথায় উত্তর করল নীলা, ঠিক আছে বাবা, আমি জানাবো।
তাদের আলোচনায় জল ঢেলে তাড়া দিয়ে ডাকলেন মিতা চৌধুরী। খাবার রেডি, সবাই খেতে আসো। অন্ধকার ঘরে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে এক লোক। চিৎকার করার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু মুখ বাঁধা থাকায় শুধু অস্পষ্ট আওয়াজ বেরোলো মুখ দিয়ে। লোকটা চটপাট করে উঠে বসতে কিন্তু পারল না, নিস্তেজ হয়ে জড়ে রইল মাটিতে। কিছুক্ষণ পর দরজার মর্মর শব্দে চোখ তুলে তাকালো লোকটি। কেউ প্রবেশ করছে ভিতরে, কিন্তু আবছা আলোয় মুখটা স্পষ্ট নয়। আবছা ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো লোকটার কাছে। সামনে এসে দাঁড়াতেই পাশ থেকে অন্য একজন চেয়ার টেনে দিল। সে পায়ের ওপর পা তুলে হাঁটুতে এক হাত ভর দিয়ে লোকটার দিকে ঝুঁকে বসল কিছুটা। লোকটা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, মুখে মাস্ক থাকায় চিনতে পারছে না তার সামনের দুইজন ব্যক্তিকে। কারা ওরা, তাকেই বা কেন এখানে আটকে রেখেছে? জসিম, কি খবর তোর? কেমন লাগছে এখানে? পাশের ছেলেটি ইশারা পেয়ে লোকটির মুখের বাঁধন খুলে দিল। তেলে বেগুনে জ্বলে উঠল মাটিতে পড়ে থাকা জসিম নামের লোকটি। চিঁচিয়ে বলল, কে তুই? কি চাস? আমাকে এখানে এনেছিস কেন? বিরক্ত হলো আয়ান। সে কি বয়রা? এভাবে চেঁচানোর কি আছে? সে কি কানে শুনতে পায় না? ধমকে উঠল আয়ান, চুপ কর টিউবলাইট, আমি কানে শুনতে পাই, এত চেঁচানোর কি আছে? জসিম ফের চেঁচিয়ে উঠল, তুই চিনিস আমি কে? আমার সাথে পাঙ্গা নিয়ে ভালো করিসনি, তোকে আমি দেখে নেব। একবার ছাড়া পাই তোর 14 গোষ্ঠীকে আমি পায়ে পিষে মারব। মুখে থাকা মাস্কটি টেনে খুলল আয়ান। সাথে সাথে ভরকে গেল জসিম নামের লোকটি। ভয়ার্ত চোখে তাকালো সামনে বসা আয়ানের দিকে। আমাকে চিনিস? আয়ানের কথায় এবার জসিম টকটক করে কাঁপতে লাগলো, ধরধর করে ঘাম ঝরতে লাগলো তার শরীর বেয়ে। আয়ানের মুখের অধল পরিবর্তন হলো, রাগে তার কপালের রগ ভেসে উঠল। দাঁতে দাঁত পিষে বলল, আমাকে পিষে মারবি? আমার 14 গোষ্ঠীকে পিষে মারবি? আয় দেখি তোর কত পাওয়ার। রাফিন? জি স্যার। 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে কাজ শেষ করবি, গট ইট? রাফিন তড়িঘড়ি করে উত্তর দিল, জি স্যার। রাফিনকে আদেশ দিয়ে হনহন করে বেরিয়ে গেল আয়ান। নিশীথের গভীর নিস্তব্ধতায় এক চাঁদ ভরা রজনী। চারপাশ নিস্পন্দ, গাছের পাতাও যেন হাওয়ার মুখ চেয়ে স্তব্ধ হয়ে আছে। আকাশে একটি ধবধবে সাদা চাঁদ নির্জনতার মূর্ত প্রতীক হয়ে উদ্ভাসিত। তার আলো যেন রূপালী জলের ঢেউ হয়ে ছড়িয়ে পড়েছে। নিশ্ছিদ্র নীরবতা আর রহস্যময়তার পর্দায় মোড়ানো এক জঙ্গল, শহর থেকে বহু দূরে, যেন এক আলাদা জগৎ। জনমানবহীন প্রান্তরে অবস্থিত এই বনভূমি নিজস্ব ভাষায় কথা বলে, যেখানে শব্দ আসে শুধু পাতার মৃদু কাঁপন, দূরের পাখির ডাক, বন্য প্রাণীদের ছায়াময় ছুটে চলার। চাঁদের মৃদু আলোয় অন্ধকারের পথ চিরে সেই জঙ্গল থেকে বেরিয়ে এসে রাস্তায় উঠল আয়ান। ঢাকা শহরের অদূরে এক অজপাড়া গায়ের নিস্তব্ধ জঙ্গল এটা, যেখানে দিনের আলোতেই কোনো মানুষ প্রবেশ করতে ভয় কাঁপে, সেখানেই আয়ান গড়ে তুলেছে এক আলাদা জগৎ। সমাজের কালো মুখোশধারী লোকেদের খাতির যত্নের জন্য সেখানে রয়েছে এক টর্চার সেল। রাস্তার পাশেই তার গাড়ি পার্ক করা। গ্যার গ্যার শব্দ তুলে গাড়ির ইঞ্জিন স্টার্ট করল। কালো ধোঁয়া উড়িয়ে বেরিয়ে গেল এই শুনশান রাস্তা পেরিয়ে। এখন রাত ৩টা। আয়ান ঢাকা ফিরেছে দিনের 12টায়। তারপর থেকেই তোড়জোড় মিশন চালিয়ে তুলে এনেছিল জসিমকে। মিশন কমপ্লিট, এবার গন্তব্য তার ফ্ল্যাট। শাওয়ার নিয়ে একটি লম্বা ঘুম প্রয়োজন। রাতভর বৃষ্টির পর নতুন সকালের সূচনা। গাছের পাতাগুলি ভিজে চকচক করছে, বৃষ্টির ধারা তাদের ধুয়ে মুছে এক অদ্ভুত সতেজতা এনে দিয়েছে। রাস্তার ধারে জমে থাকা জলে প্রতিফলিত হচ্ছে দিগন্তের অস্পষ্ট রেখা। নীলাকে কলেজে নামিয়ে গেছে আরাফ। আজ 3 দিন হলো সে অফিসে জয়েন করেছে। ছোট ছোট পা ফেলে কলেজের ভেতর এগিয়ে যাচ্ছে নীলা। এখন সময় 9:37। কলেজের আনাচে কানাচে ছড়িয়ে আছে শিক্ষার্থীরা। নীলা দেখল একটু দূরেই তাদের 2তলা ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছে মারিয়া। সে ভেবে নিল তানি আর সুমি বোধহয় এখনও আসেনি। ক্লাসের ডান পাশের পেছনের 2 বেঞ্চ আগে বসেছে নীলা আর মারিয়া। পাশেই ব্যাগ ফেলে জায়গা দখল করে আছে সুমি আর তানিয়ার জন্য। যদিও সেখানে কেউ বসবে না, তাদের ফ্রেন্ডশিপ নিয়ে সকলেরই ধারণা আছে। কলেজে এসে থেকে 4 জন একসাথে সর্বদা চলাফেরা করছে। এর সুবাদে ক্লাসের আর কারো সাথে অতটা ঘনিষ্ঠ হয়ে ওঠা হয়নি কারোরই। নীলা চুপ করে বসে আছে, মুখে কোনো কথা নেই। তার মনটা কেমন করছে তার আয়ান ভাইয়ের জন্য। কক্সবাজার থেকে এসে 2 দিনও থাকল না বাড়িতে, তার মধ্যে আবার কোথায় না কোথায় চলে গেল কাল। নীলা কলেজে থাকতে আয়ান বেরিয়েছে, তাই যাওয়ার সময় ও দেখা হয়নি। কেন যেন খুব মনে পড়ছে তাকে। কি হলো নীল, কথা বলছিস না কেন? মারিয়ার প্রশ্নে তার দিকে তাকালো নীলা। কি বলবো,
নীলার উত্তরে সন্তুষ্ট হল না মারিয়া। নাক মুখ কুচকে বলল, কি বলবি মানে? কথা বলবি, যা মনে আসে বলবি। কি বলবি, এটা আবার কেমন প্রশ্ন? কিরে, কি নিয়ে কথা হচ্ছে? সুমির কথায় ঘাড় ঘুরিয়ে তাকালো দুজন। সুমি আর তানিয়া দুজনেই দাঁড়িয়ে আছে। তোরা একসাথে এসেছিস নাকি? মারিয়া জিজ্ঞাসা করল সুমিকে। আরে, কলেজের গেইটে এসে দেখিও আসছে, তাই দাঁড়িয়ে একসাথে আসলাম। তানিয়ার উত্তরে আর কেউ কিছু বলল না। ওদের কথা মধ্যে ক্লাসে প্রবেশ করলেন প্রফেসর শফিকুল ইসলাম। চোখে চশমা, মাথায় টাক, সামনে ঝুলে আছে কলসির মতো পেট। ক্লাসে ঢুকেই হাঁক ছাড়লেন তিনি। সাইলেন্ট! নড়ে চড়ে বসল সবাই। খিটখিটে মেজাজের এই শফিকুল স্যার একবার রেগে গেলে সাংঘাতিক। পেছনে বসে ঝিমুচ্ছে তানিয়া। সারা রাত মুভি দেখেছে, ঘুম হয়নি একদমই। তারই বদৌলতে এখন ক্লাসে বসে ঝিমুচ্ছে এখন। পাশ থেকে খুঁচা দিল মারিয়া। ঘুমুচ্ছিস কেন বাল? স্যার দেখলে পেদানি খাবি। যা তো, এত কথা বলিস না, নিজের কাজ নিজে কর। তানিয়ার উত্তরে এবার বিরক্তি নিয়ে তাকালো নীলা। ক্লাস কি ঘুমানোর জায়গা তানু? তানিয়া অসহায় মুখ করে বলল, ঘুম তো তা বুঝে না রে। ফিসফিস শুনে তাদেরকে নোটিশ করলেন শফিকুল স্যার। তীক্ষ্ণ চোখে তাকিয়ে খেকিয়ে উঠলেন, এই কে কথা বলছে ওখানে? ধরফর করে লাফিয়ে উঠল তানিয়া। স্ট্যান্ড আপ! এই মেয়ে দাঁড়াও! শফিকুল স্যারের হাঁকে উঠে দাঁড়ালো সে। আমি ক্লাস করাচ্ছি আর তোমরা পেছনে বসে কথা বলছো? বেয়াদব মেয়ে, বেরিয়ে যাও ক্লাস থেকে। স্যারের কথায় একে অপরের দিকে তাকালো ওরা। ওদের তাকানো থেকে স্যার আরও জ্বলে উঠলেন। খেক করে বললেন, সব কয়টা বেরিয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। ব্যাগ নিয়ে সুরসুর করে বেরিয়ে গেল চারজন। ক্লাস থেকে বেরিয়েই ধুম করে তানিয়ার পিঠে ব্যাগ দিয়ে বাড়ি দিল সুমি। চেঁচিয়ে বলল, তোর জন্য এমন হয়েছে বেয়াদ্দব ছেমরি। এবার তানিয়া চেঁচিয়ে উঠল, আমি কি বলছিলাম? তোদের কথা বলতে তোরা কথা বললি কেন? তোরা কথা না বললেই টাকলু ব্যাটার আমাদের দেখতো না। হয়েছে, এবার থাম তোরা। এসব কি নতুন? সব সময় তো তোরা কোনো না কোনো জটলা পাকিয়ে থাকিস। নীরার কথায় এবার চুপ হলো সবাই। মারিয়া বলল, ক্লাস তো একটাও করলাম না, সময় তো অনেক বাকি, এখন কি করব? পরের ক্লাসগুলো কি করব? নীলা অনীহা দেখিয়ে বলল, ভালো লাগছে না, ক্লাস করব না আর, খুব বোর হচ্ছি, কোথায় ঘুরতে যাবি? কিন্তু আয়ান ভাই কিছু বলবে না তোকে? সুমির কথাই নীলা বলল, আয়ান ভাই ঢাকা গেছে, সে সিলেটে নেই। এবার সবাই হই হই করে উঠল। তাহলে তো যেতেই হয়, অনেক দিন কোথাও ঘুরতে যাই না। চারজন বেরিয়ে পড়ল ঘোরাঘুরি করতে। পরিপাটি এক কক্ষ, সাদা দেয়ালে বড় এক ঘড়ি জানান দিচ্ছে বেলা 11টা। ল্যাপটপে বসে কাজ করছিল আয়ান। ঘাড়ে কিছুটা ব্যথা অনুভব করল। উঠে দাঁড়ালো সে, চেয়ার ছেড়ে বড় সেই কাচের দেয়ালের সামনে দাঁড়ালো। নিচে দেখা যাচ্ছে ব্যস্ততম রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল। 5 মিনিট দাঁড়িয়ে আবার চেয়ার টেনে বসল আয়ান। খুব ক্লান্ত লাগছে, চোখ বুজে পিঠ ঠেকিয়ে বসল। 2 মিনিটের মাথায় নখ পড়ল দরজায়। আসবো স্যার? রাফিন দাঁড়িয়ে আছে। আয়ানের অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করল রাফিন। তারপর কৈফিয়ত দেওয়ার মতো করে আয়ানকে বলল, অনেক পিটিয়েছি স্যার, আপনার কথা মতো গোপনাঙ্গ কেটে দিয়েছি, এখন দিয়ে এসেছি হসপিটালে, 2-1 দিন পর পুলিশের হাতে তুলে দেওয়া যাবে। খুর হাসল আয়ান। তমালের কোনো খুঁজ পেয়েছিস? জি স্যার, শালা দেশ ছেড়ে পালানোর ধান্দায় আছে। আজ সন্ধ্যায় ফ্লাইট, আমি লোক লাগিয়েছি, ও এয়ারপোর্ট পৌঁছার আগেই আমাদের হাতে ধরা পড়বে। আবারও হাসল আয়ান। হেসে বলল, গুড, তবে সন্ধ্যার পরই যেন তার সাথে আমার দেখা হয়। রাফিন কাচুমাচু করে বলল, স্যার, তমালকে নিয়ে আপনার প্ল্যান কি? ওর খুব খাতির যত্ন করবি, যতদিন না এর পেছনে কে আছে তা জানতে পারছি। তার আগে ওকে ধরে আন রাফিন। আজ সন্ধ্যার মধ্যে যদি আমি তমালকে না পাই, তাহলে তোর বিয়ে দেব না। অসহায় মুখ করে তাকালো রাফিন। সব সময় তাকে খুব ভয় রাখে স্যার। সে কি করবে? সে তো চেষ্টা করছে, যদি না পারে তাহলে তার দোষ। তার মতো এত নিষ্পাপ একটা শিশুকে তার স্যার বিয়ের ভয় দেখায়। মালনীছড়া চা বাগানের পাশে বড় এক গাছের তলায় বসে আছে 4 বান্ধবী। হাতে তাদের ঝালমুড়ি খাচ্ছে আর গল্প করছে। কিন্তু নীলার মন সেখানে নেই। সেই তো বলেছিল ঘুরতে যেতে, কিন্তু কোথাও মন বসাতে পারছে না। তানিয়ারও তো মন তেমন ভালো নেই। রিফাতের সাথে ব্রেকআপের পর থেকে নিজেকে উদাসীন লাগে। তাই তো সারা রাত জেগে মুভি দেখেছে, যদি তাকে একটু ভুলে থাকা যায়। কথায় কথায় এবার মারিয়া বলল, আমার না খুব প্রেম করতে ইচ্ছে করছে রে, কিন্তু ভালো কোনো ছেলেই পাই না। দেখতে ভালো হলেও স্বভাবে আস্তাগফিরুল্লাহ, আর স্বভাব ভালো হলে তাকে পছন্দ হয় না। আমি চয়েস ব্লকে আছি রে, কি যে করি। কলেজ লাইফ শেষ করে এবার ভার্সিটিতে আছি, আজও একটা প্রেম করতে পারলাম না। অসহায় মুখ করে বসল সে। তানিয়া উপদেশ দিয়ে বলল, প্রেম করিস না দোস্ত, প্রেমের মরা মরিস না। দেখ এখন আমার অবস্থা, ছেলেরা কখনো ভালো হয় না।
ভাবনায় পড়ল নীলা, আসলেই কি ছেলেরা ভালো হয় না? কই, তার আয়ান ভাই আরাফ ভাই, তাদেরকে তো কখনো এমন করতে দেখেনি। নীলার ভাবনার সুতো ছিঁড়ল সুমির কথায়। আমি ও তো বলি এসব প্রেম টেম কিছুই না, ছেলে মানুষ হচ্ছে সুবিধাবাদী, সুযোগ দিলেই গলায় ঝুলে নাচবে। মারিয়া সুমিকে ইগনোর করে বলল, আরে রাখ তো, সব ছেলে এক হয় নাকি? এই নীল, শুন না। লাজুক হেসে হাতের নখ খুঁটল মারিয়া। নীলা ভ্রু কুচকে তাকালো তার দিকে। এবার রয় শয়ে বলল মারিয়া, তোর তো হ্যান্ডসাম দুইটা ভাই আছে, আমাকে তোর ভাবি বানিয়ে নিয়ে না? আবারও লাজুক হাসল মারিয়া। এ এ এ যেই না চেহারা, নাম রাখছে তার পেয়ারা, তোকে কি দেখে ওর ভাই চয়েস করবে শুনি, শাকচুন্নি কোথাকার। মারিয়াকে ভেঙিয়ে বলল তানিয়া। অট্ট হাসিতে ফেটে পড়ল সুমি। তানিয়াকে বাহবা দিয়ে বলল, যা বলেছিস বান্ধবী। বলে আবারও হাসিতে ফেটে পড়ল সুমি ও তানিয়া। তাদের কথায় গাল মুখ ফুলিয়ে বসে আছে মারিয়া, কিন্তু নীলা হাসল না। তার আবারও মনে পড়ল আয়ানের কথা। সে কোথায় আছে এখন, কি করছে, নীলা তো জানে না। লোকটাকে এই কদিন খুব মনে পড়ছে, কিন্তু কেন? সে তো এই হিটলারটাকে ভয় পায়, সে যত দূরে থাকবে তাতেই মঙ্গল। আগে তো দূরে দূরে থাকলে সে খুব খুশি থাকত। তার ভেতরের এক সত্তা যেন চেঁচিয়ে উঠল, তুই প্রেমে পড়েছিস নীল, তোর হিটলারের প্রেমে পড়েছিস তুই। নীলা হচকালো, এটা সে কি ভাবছে, এটা কখনোই সম্ভব নয়। সে তো সবই জানে, হয়তো আগামী মাসেই এনি আসছে দেশে। তারপর আয়ান বিয়ে করবে এনিকে। তার কলিজা যেন মুচড়ে উঠল, খুব কষ্ট হচ্ছে। তবে কি সত্যিই সে তার হিটলারের প্রেমে পড়েছে? এখন কি উপায় হবে তার? কলেজ থেকে ফিরে নীলা ঘুমিয়েছিল কিছুক্ষণ। ঘুম থেকে উঠেছে 10 মিনিট আগে। ফ্রেশ হয়ে হুমায়ুন আহমেদের একটা বই নিয়ে বসেছে বারান্দায়। সূর্য যখন পশ্চিম আকাশে বিদায় নিয়ে তার শেষ রশ্মি আকাশে ছড়িয়ে দেয়, তখন পাখিদের নীরে ফেরার তারা, আর নীলা মগ্ন তার বইয়ের ভাঁজে। মেসেজের নোটিফিকেশনের আওয়াজে বই থেকে দৃষ্টি সরালো নীলা। হোয়াটসঅ্যাপ মেসেজের টোন, বন্ধুদের মেসেজ ভেবে হাতে তুলল ফোন। স্ক্রিনে চোখ পড়তেই বিস্ফোরিত চোখে তাকালো সে। হিটলার। মেসেজ ওপেন করে পড়ল সে। চোখ দুটো তার বেরিয়ে আসার উপক্রম। এ তো দূরে থেকেও তার উপর নজর রাখছে, তাকে থ্রেট দিচ্ছে না বলে ঘুরতে গিয়েছিল কেন? মেসেজ দুটো আবার পড়ল নীলা। কার অনুমতি নিয়ে ঘুরতে গিয়েছিলি তুই? ক্লাস করিসনি কেন আজ? কাল আসছি আমি, তোর পাখা কতটুকু গজিয়েছে দেখতে হবে। ড্রয়িং রুমে বসে পড়ছে মিলা, তাকে পড়া বুঝিয়ে দিচ্ছে রিয়াদ। নীলা এসে বসল তার পাশে। কিরে রিয়াদ, কেমন আছিস? নীলার প্রশ্নে প্রাণবন্ত হাসল ছেলেটি। হেসে বলল, হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি আর রুমি কেমন আছে? এবার কিছুটা মলিন হলো রিয়াদের চেহারা। ধীর গলায় বলল, রুমি তো ভালো আছে আপু, কিন্তু মায়ের শরীরটা তেমন ভালো যাচ্ছে না। গত পরশু তাকে ডাক্তারে গিয়েছিলাম, ডাক্তার বলল অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেশার বেড়ে যায়।